কোটা ও শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোটা সংস্কার আন্দোলনে সকাল থেকে স্থবির রাজধানী, বন্ধ হয়ে যায় সব রকম যান চলাচল। ঘুষ, প্রশ্নফাঁস, কোটা, দুর্নীতি ইত্যাদিতে ছেয়ে গেছে বর্তমান চাকরির বাজার। কোণঠাসা হয়ে পড়েছে দেশের প্রকৃত মেধাবীরা। একটা গোটা জেনারেশন বড় হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন বুনে। বড় হয়ে তারা ঠিক কি হবে, কোন প্রফেশনে যাবে, এমনকি লাইফের গোলটাও জানা নেই তাদের। কোটা দৌরত্ব, স্বজনপ্রীতি, প্রশ্নফাঁস কিংবা ঘুষ ট্যাবু নষ্ট করে দিচ্ছে বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ চিন্তাকে। শুধুমাত্র কঠোর পরিশ্রম করে চাকরি পাওয়াটা যেন এখন রূপকথার কোনো গল্পের মতো, যেখানে মুক্তিযুদ্ধের 53 বছর পরেও মুক্তিযোদ্ধাদের এই প্রজন্ম কোটার জোরে চাকরি পেয়ে যায়, আর মেধা তালিকায় প্রথম হওয়া মেধাবী ছাত্রটিকে শুনতে হয় না শব্দটি। সেখানে সাধারণ মেধার ভরসা ঠিক কতখানি? তথ্যানুযায়ী বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সহ সরকারি সকল চাকরি ক্ষেত্রে 56% কোটা বরাদ্দ রয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%। তবে শুধু এই 56%ই নয়, বরং দেশের চাকরির বিভিন্ন ক্ষেত্রে সর্বমোট 258 ধরনের কোটা বরাদ্দ রয়েছে, যার প্রভাব পড়ছে বিসিএস থেকে শুরু করে সরকারি ছোট বড় সব ধরনের চাকরিতে। আর এর ভিকটিম হচ্ছে দেশের প্রকৃত মেধাবীরা। দেশের সর্বোচ্চ প্রথম শ্রেণীর চাকরি সরকারি কর্ম কমিশন পরীক্ষার নিয়োগে 23তম বিসিএসে সাধারণ মেধায় নিয়োগ হয় 450 জন, অন্যদিকে কোটায় নিয়োগ হয় 792 জন। এই হিসেবটা 32তম বিসিএসে গিয়ে দাঁড়ায় সাধারণ মেধায় 912 জন, কোটায় 1125 জন। এটা তো গেল প্রথম শ্রেণীর হিসেব। তৃতীয় থেকে এর নিচের চাকরি ক্ষেত্রে কোটার হিসেবটা আরও ভয়াবহ। সেখানে আপনাকে হয় কোটা সহ মেধাবী হতে হবে, নতুবা আপনার মেধা আর সার্টিফিকেটের কোনো মূল্যই নেই। 2018 সালে প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা রদ করলেও 2021 সালের এক রিটে এবছরের 5 জুন আবারও কোটা বহাল রেখেছে হাইকোর্ট। সেই সাথে আবারও শুরু হয়েছে দেশব্যাপী কোটা আন্দোলন। তবে এই কোটা আন্দোলন ঠিক কতটা যৌক্তিক? সরকারি চাকরি ক্ষেত্রে কি আসলেই কোটা বহাল রাখার কোনো প্রয়োজন আছে? সরকারি তথ্য মতে স্বাধীনতার পর 1972 থেকে 76 সাল পর্যন্ত 20% সাধারণ মেধায়, বাকি 80% কোটায় নিয়োগ হতো। 1976 সালে সাধারণ মেধার ভিত্তিকে বাড়িয়ে 40% করা হয়। পরে 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদেও 45% মেধায়, বাকি 55% কোটার আওতায় নিয়ে আসা হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী ঠিক কারা এই কোটার আওতাভুক্ত? চলুন আলোকপাত করা যাক। সংবিধানের অনুচ্ছেদ 28-এর দফা 4-এ বলা হয়েছে, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন করা। অপরদিকে অনুচ্ছেদ 29-এর দফা 3-ক-এ বলা হয়েছে, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সে উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা। কোটা প্রবর্তন করা হয়েছে মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চাকরি সুযোগ দিয়ে তাদের মাঝে বৈষম্য দূর করার লক্ষ্যে। তাহলে মুক্তিযোদ্ধার তৃতীয় প্রজন্মেরও 30% কোটার ব্যবস্থা কি আসলেই এর আওতায় পড়ে? তারা কি বর্তমানে আসলেই পিছিয়ে পড়া নাগরিক? আমাদের দেশে কোটা প্রথা প্রবর্তনকালীন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিনাতনি এর আওতাভুক্ত ছিল না। বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের শতকরা 30% কোটা রাখার পেছনে যে যৌক্তিক কারণ ছিল তা হলো, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালীন মুক্তিযোদ্ধাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ক্ষতিসমূহ পূরণকল্পে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোটা প্রথার সুবাদে যোগ্যতাধারী মুক্তিযোদ্ধারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরির সুযোগ লাভ করে। তাহলে স্বাধীনতার 53 বছর পরে তাদের তৃতীয় প্রজন্ম কি এর আওতায় পড়তে পারে? এটা কতটা যৌক্তিক? বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশ যেমন ভারত, পাকিস্তান, নেপাল, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি কানাডায়ও কোটা ব্যবস্থা বিদ্যমান। তবে তাদের রয়েছে কোটার সুষম বন্টন।
এবং কোটা ব্যবহারের পর্যাপ্ত নিয়মকানুন, কিন্তু বাংলাদেশে সেটা যেন লাগামহীন। আমি বলছি না মুক্তিযোদ্ধা প্রজন্ম অযোগ্য, কিন্তু কোটা পদ্ধতি তাদের পড়াশোনায় নিরুৎসাহিত করছে। কোটার জোরে চাকরি পাওয়ার যে মানসিকতা, এটাই তাদের মাঝে যেন বৈষম্য সৃষ্টি করছে। কোটা শুধু যোগ্যদের অবমূল্যায়নই করে না, বরং অযোগ্যদের সুযোগ দিয়ে বাড়িয়ে তোলে যোগ্য বেকারের সংখ্যা। তাই অবশ্যই কোটার যৌক্তিক সংস্কার দরকার। কোটা আন্দোলনের মধ্যেই আবার দেশের ভরসাযোগ্য সর্বোচ্চ পর্যায়ের চাকরি বিসিএস-এর প্রশ্ন ফাঁসের ঘটনা। তাহলে এদেশের মেধাবীদের গতি আসলে কোন দিকে যাচ্ছে?